আরাফ, মোনা আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আরাফ কিছুদিন আগে ছাদে আমায় বলেছিল আমায় বিয়ে করবে, আমার পাশে সারা জীবন থাকবে। তাহলে এমন কেন হলো আরাফ? আল্লাহ আমার ভালোবাসাটা আমার থেকে কেড়ে নিল কেন? আমি তো মোনাকে ভীষণ ভালোবাসি। কি করে থাকবো আমি মোনাকে ছাড়া? বল না আরাফ। এই মুহূর্তে নিবিড়কে সান্ত্বনা দেওয়ার ভাষা আরাবের জানা নেই। মাথায় হাত বুলিয়ে শক্ত করে জড়িয়ে রাখল নিবিড়কে নিজের সাথে। সমৃদ্ধি আর মরিয়ম রহমান মোনার পাশে বসে কাঁদছেন। তাওহিদ জামান দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। মেয়েটাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন ওনারা। নিবিড় আরাবকে ছেড়ে দিল, মোনাকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো। মোনা, এই মোনা, কেন চলে গেলেন আমাকে ছেড়ে? আমি থাকবো কি করে আপনাকে ছাড়া? আপনি না বলেছিলেন আমাকে বিয়ে করবেন, আমার পাশে সারা জীবন থাকবেন? তাহলে এত তাড়াতাড়ি কেন চলে গেলেন? মোনা, এই মোনা, দেখুন না আপনার নিবিড় আপনার জন্য কাঁদছে। আরেকটাবার ফিরে আসুন না। কথা দিলাম আমি আপনাকে যত্ন করে নিজের কাছে রাখবো, আপনাকে আর কষ্ট পেতে দিব না। মোনা। বলেই নিবিড় মোনার পাশে সেন্সলেস হয়ে পড়ে গেল। আরাব নিবিড় বলে চিৎকার দিয়ে উঠল। তাওহিদ জামান দ্রুত ওনাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করলেন। আরাবের ফোনে একটা কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে রাইসার অট্ট হাসি শোনা গেল। রাইসা হাসতে হাসতেই বলল, সম্বন্ধীকে হারিয়ে এখন কেমন আছো আরাপ? খুব কষ্ট হচ্ছে তাই না? আই অ্যাম রিয়েলি সরি বেবি। তোমাকে এতটা কষ্ট দিতে আমি চাইনি, কিন্তু তোমার আর আমার মাঝখানে সমুদ্রি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, যাকে আজ আমি সরিয়ে দিয়েছি। তোমাদের ঠিক অপর পাশে ব্লিন্ডিং থেকে আমার লোক সমুদ্রীকে শ্যুট করেছে। খুব খারাপ লাগছে জানো। রাতের বেলা ছাদে তোমার সময় কাটছিল, আর ঠিক তখনই তোমার সমুদ্রীকে আমি চিরতরে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। আরাবের মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। আরাব আগেই আন্দাজ করেছিল হয়তো রাইসা শ্যুট করিয়েছে, আর এখন রাইসার কথা শুনে শিওর হয়েছে আরাব। আরাব চেঁচিয়ে বলে উঠল। রাইসা, রাইসা হাসতে হাসতে বলল, কুল ডাউন বেবি, মেজাজ এত গরম কেন? আমার ওপর হাজার চেঁচিয়েও লাভ নেই। তোমার সমাধিতে একবারই স্বর্গে পাঠিয়ে দিয়েছি। সমাধিকে দাফন করে দ্রুত আমার বাড়িতে চলে এসো। তোমার অপেক্ষায় বসে আছি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। বলে কল কেটে দিল রাইসা। আরাব উঠে দাঁড়ালো। দ্রুত দৌড়ে রুমে গিয়ে একটা ব্যাট নিয়ে নিচে নেমে এলো। আরাবের পুরো চেহারা রাগে রক্তিম বর্ণ ধারণ করে আছে, চোখ দুটো রাগে লাল হয়ে আছে। আরাব দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সমৃদ্ধি আর তাওহিদ জামান দৌড়ে এসে বললেন। কোথায় যাচ্ছিস সেভাবে? আর রাইসা কি বলেছে তোকে ফোনে? আরাব গম্ভীর গলায় বলল। প্রতিশোধ নিতে যাচ্ছে। সমৃদ্ধি আরাবের হাত ধরে বলল। আপনি যাবেন না এখন প্লিজ? আরাব সমৃদ্ধির হাত ঝামটা মেরে সরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলল। যার কারণে আমার বন্ধুরা যে অবস্থা, তাকে তার উপযুক্ত শাস্তিরে দিয়ে আসে। তোমরা নিবিড়কে দেখো। বলেই আরাব বেরিয়ে গেল। সমৃদ্ধি কিছুই বুঝতে পারছে না, রাইসা কেন মোনাকে মারতে যাবে। মোনার সাথে রাইসার কিসেরই বা শত্রুতা? রাইসাদের বাড়ির সামনে এসে গাড়ি থামালো আরাব। ভোরের আলো ফোটেনি এখনও। আরাব গাড়ি থেকে নেমে বাড়িতে ভেতরে ঢুকলো। আরাব গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির মেইন কাচের দরজাটা সজোরে লাথি দিয়ে ভেঙে ফেললো। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়লো। আরাব ড্রয়িং রুমে এসেই হাতের ব্যাট দিয়ে সেন্টার টেবিলে আর দরজা ভেঙে চিৎকার বলল। রাইসা, কোথায় তুই? বেরিয়ে আমার সামনে। এভাবে ভাঙচুরের আওয়াজে রাইসা, রিমা, তমা মির্জা আর রাশেদ মির্জা সবাই নেমে এলেন। রাশেদ মির্জার হাতে রিভলভার। তিনি ভেবেছিলেন বাড়িতে ডাকাত ঢুকেছে, কিন্তু আরাবকে এভাবে একদমই আশা করেননি উনি। রাশেদ মির্জা এগিয়ে এসে আরাবের সামনাসামনি দাঁড়িয়ে বললেন। কি হয়েছে আরাফ? তুমি এভাবে বাড়িতে ঢুকে সব ভাঙচুর করছো কেন? রাশেদ মির্জার কথায় আরাবের রাগ আরও বেড়ে গেল। রাগে আরাবের পুরো শরীর কাঁপছে। আরাব রায়সার দিকে তেড়ে গিয়ে রায়সার গলা চেপে ধরল, চিৎকার করে বলতে লাগলো। কেন করেছিস রাইসা? কেন করেছিস নিবিড়ের সাথে এমন? কি ক্ষতি করেছিলাম আমরা তোর? সমৃদ্ধির উপর রাগ থেকে সমৃদ্ধিকে মেরে ফেলতে চেয়েছিস? কি ভেবেছিস তুই আমার সমৃদ্ধিকে মেরে ফেলে তুই আমায় পাবি? তোর লোকেরা সমৃদ্ধি ভেবে মোনাকে শুট করেছে, মারা গেছে মোনা।
নিবিড় পাগল পাগল হয়ে গেছে। আমার বন্ধুটাকে শেষ করে দিলে তুই। আজ মরার জায়গায় যদি সমৃদ্ধি মারা যেত, তবু আমি তোর মতো এত নিকৃষ্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতাম না। বল, কেন করেছিস এমনটা? কেন খুন করেছিস মনাকে? মানুষের ভালো তোর সহ্য হয় না। আরাবের কথায় সবাই ভীষণ অবাক হয়ে গেল। তমা মির্জা আর রিমা এগিয়ে এসে আরাবের থেকে রাইসাকে ছাড়াতে চাইলেও আরাবের শক্তির সাথে পেরে উঠল না। আরাব ধাক্কা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিল। তমা মির্জা চিৎকার করে বলতে গেলেন। আরাব চেঁচিয়ে বলে উঠল, তাই না? ভুল আমি বুঝছি। আপনার মেয়ে নিচে আমায় ফোন দিয়ে সমৃদ্ধিকে খুন করার হুমকি দিয়েছে। একটু আগের কল রেকর্ডটা আমার ফোনে আছে, দেখে নিন পারলে। বলেই ফোনের কল রেকর্ডগুলো বের করে রিমার হাতে দিল। সবটা শোনার পর সবাই স্তব্ধ হয়ে গেল। রাশেদ মির্জা নিশ্চুপ। উনি ওনার মেয়েকে চিনেন। উনি প্রথমেই বুঝতে পেরেছেন ওনার মেয়ে কোনো একটা অঘটন নিশ্চয়ই ঘটিয়েছে। তা না হলে আরাব কোনো দিন এরকমভাবে রেগে যেত না। তমা মির্জা আরাবের দিকে এগিয়ে গিয়ে বললেন। আরাব রাগী গলায় বলল, সব শোনার পরও বলছেন এসব মিথ্যে? যেমন মেয়ে তেমন মা। আপনার মেয়ে মোনাকে মেরে ফেলেছে, খুন করিয়েছে। নিবিড় মোনাকে ভালোবাসত, ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বলেই রাইসার চুল ধরে টেনে নিয়ে গিয়ে কাচের ডাইনিং টেবিলের ওপর আশ্রয় ফেলল। কাঁচ ভেঙে রাইসার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। রাইসা কোনো রকম উঠে দাঁড়িয়ে আরাবের দিকে তাকিয়ে বলল, ছাদে তোমার ছিলে না, ছাদে তোমরা ছিলে না, কিন্তু আমার লোকেরা যে বলল সমুদ্রকে শ্যুট করেছে, তোমার সুবুদ্ধির দম আছে, এত চেষ্টার পরেও মারতে পারলাম না। আরাব সজোরে রাইসার গালে থাপ্পড় মারল। রাইসা ছিটকে গিয়ে পড়ল ফ্লোরে। আরাব রাইসার গলায় পা দিয়ে পিষে ধরে বলল, সমৃদ্ধির পায়ে গলি লাগুক আর না লাগুক, মোনার গায়ে তো লেগেছে। নিবিড়ের ভালোবাসা ছিল মোনা। তুই আমার বন্ধুর ভালোবাসাকে তার জীবন থেকে চিরকালের মতো কেড়ে নিয়েছিস। পাগল পাগল হয়ে গেছে নিবিড়টা। ওর জীবন একদম শেষ করে দিয়েছিস তুই। তমা মির্জা দৌড়ে এসে আরাবের পায়ের কাছে পড়ে গেলেন। আকতি মিনতি করে কাঁদতে কাঁদতে বললেন। রিমা এসে তমা মির্জাকে উঠিয়ে নিয়ে গেল, বলল, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এতটা বিগড়ে গেছে। তুমি বলছো ভুল করেছে? ও একটা মানুষ খুন করে ফেলেছে মা। ও একটা খুন। ভাবতেই অবাক লাগছে, আমার গুণ হয়ে কিনা ও একটা মানুষ খুন করে ফেললো। ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাইসা আরাবের পা ধরে ভাঙা ভাঙা গলায় কোনো রকমে বলল, তুমি আমাকে মেরো না আরাব, প্লিজ আমাকে ছেড়ে দাও। রাইসা ওর বাবার দিকে হাত বাড়িয়ে বলল। রাশেদ মির্জা নিশ্চুপ। তিনি কোনো কথা বললেন না। অবস্থা বেগতিক দেখে তমা মির্জা দৌড়ে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করলেন। আরাব রাইসার গলা থেকে পা সরিয়ে হাতের ব্যাগটা দিয়ে সজোরে মাথায় আঘাত করল। রাইসা ভীষণ জোরে আর্তনাদ করে উঠল। মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে রাইসার। আরাব রাইসার মাথার কাছে হাঁটু গেড়ে বসে বলল, কষ্ট হচ্ছে? যন্ত্রণা হচ্ছে? কি করে পারলি তুই একটা মানুষকে মেরে ফেলতে? মেয়েটার তো কোনো দোষ ছিল না। বল, তাহলে কেন খুন করার মতো এরকম একটা নিকৃষ্ট কাজ করলে তুই? তোকে আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। তোকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। বলে আরাব ব্যাট উঠালো রাইসার মাথায় আঘাত করার জন্য, কিন্তু তার আগেই পরপর দুবার কেউ রাইসার হাত বরাবর শ্যুট করল। রাশেদ মির্জা রাইসার দিকে রিভলভার ধরে আছেন। ওনার চোখে মুখে রাইসার প্রতি তীব্র ঘৃণা। গুলির আওয়াজ অনুসরণ করে সবাই রাশেদ মির্জার দিকে তাকিয়ে আছে। তমা মির্জা কাঁদতে কাঁদতে ছুটে এসে বললেন। রাশেদ মির্জা চেঁচিয়ে বলে উঠলেন, পারলাম সেই মেয়ে বিনা দোষে মানুষকে খুন করে, সেই মেয়ের মরে যাওয়াই উচিত। আমি রাশাকে ভালো করেই চিনি। সমৃদ্ধিকে আজ খুন করতে পারেনি, তাই এর প্রতিশোধ নিতে ও ঠিক আবারও অন্য পরিকল্পনা করত। আমার নিষেধ সত্ত্বেও ও ওই কাজ করার মতো দুঃসাহস দেখিয়েছে। অন্যজনের সংসার ভাঙতে দিতে তো আমি পারি না। ফ্ল্যাশব্যাক।
কয়েকদিন আগের কথা। রায়সা রাশেদ মির্জার রুমে গিয়ে বলল, পাপা, আমার আর আরাবের বিয়ের ব্যবস্থা করো। মানে কি বলতেছিস? মাথা ঠিক আছে তোর? আরাব এর ম্যারিড। আরাব এখন ম্যারিড। ভুলে যা ওকে। অসম্ভব, ওকে ভুলতে পারবো না। সমুদ্রিকে মেরে আরাবকে নিজের করেই ছাড়বো আমি। রাশেদ মির্জা সজোরে রায়সার গালে থাপ্পড় দিয়ে বললেন, খবরদার রায়সা, এইসব কাজ করার কথা যদি আর একবারও ভেবেছিস তাহলে তোর খবর আছে। কোনো উল্টাপাল্টা কাজ করার কথাও ভুলেও মাথায় আনবি না, বলে দিলাম। রায়সা গালে হাত দিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। বর্তমান। আরাব, তুমি দ্রুত বাড়ি যাও। আমি চাই না তুমি আমাদের বাড়িতে ঝামেলায় জড়িয়ে পড়ো। আরাব উঠে দাঁড়ালো, ব্যাট হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পরদিন দুপুর 3টে মোনাকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে সিলেট নিবিড়দের বাড়ি আনা হলো। পূর্ব ভার্সিটি থেকে মোনার পরিবারের ফোন নাম্বার নিয়ে কল দিয়েছিল, কিন্তু ওনারা জানিয়ে দেন যেই মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সেই মেয়েকে ওনারা বাড়িতে নিবেন না, এমনকি দেখতেও আসবেন না। তাই নিবিড়দের বাড়িতেই নিয়ে আসা হয়েছে। নিবিড়ের জ্ঞান ফেরার পর থেকেই মোনার পাশে বসেছিল। সারাক্ষণ মোনার পাশে বসে চোখের জল ফেলেছে। নিবিড়দের বাড়িতে ইনশাদ রহমানরা সবাই এসেছেন। পূর্ব রুমের এক কোণে দাঁড়িয়ে আছে, চোখের কোণে নিজের অজান্তেই বারবার জল জমছে। মোনার মৃত্যুর খবর যখন প্রথম শুনেছিল পূর্ব তখন বিশ্বাসই করতে পারছিল না। মোনা ভার্সিটির চঞ্চল মেয়ে ছিল, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। পূর্ব রিজেক্ট করার পর মেয়েটা চুপচাপ হয়ে যায়, ভেঙে পড়ে। বাড়ির লোকদের অন্যায়ভাবে বিয়ে দিতে চাওয়ায় মেয়েটাকে বাড়ি ছাড়তে হয়েছিল। পরে যখন পূর্ব শুনেছিল নিবিড়ের সাথে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হচ্ছে, তখন পূর্ব খুশি হয়েছিল। অবশেষে মেয়েটার জীবনে সঠিক ভালোবাসা এসেছে। নিবিড় মেয়েটাকে আগলে রাখবে, ওদের সুন্দর একটা সংসার হবে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, নিয়তি ওদের এক হতে দিল না। সমৃদ্ধি আর আফসিন সবার মন ভীষণ খারাপ, কারো মুখে কোনো কথা নেই। নিবিড় এখনো মোনার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে। নিবিড়কে এভাবে কষ্ট পেতে দেখে আরাব আর আফসিনের খুব খারাপ লাগছে। নিবিড়ের পরিবারের কারোর নিবিড়কে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। নিবিড় যে মোনাকে এতটা ভালোবাসতো সেটা ওর পরিবারের কেউই জানতো না। আসরের পর মোনার জানাজা শেষে নিবিড়দের পারিবারিক কবরস্থানে মোনাকে দাফন করা হলো। মোনাকে দাফন করার পর সেখানেই নিবিড় অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত নিবিড়কে হসপিটালে ভর্তি করানো হয়। 2 দিন হসপিটালে থাকার পর নিবিড়কে বাড়িতে আনা হয়। মোনার মৃত্যুটা নিবিড় কিছুতেই মেনে নিতে পারছে না। মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে নিবিড়। মোনার মৃত্যুর 1 সপ্তাহ পর নিবিড়কে নিয়ে ঢাকায় চলে আসে আরাবরা। আফসিনও কয়েকদিন থাকবে বলে চলে এসেছে। নিবিড় হসপিটাল থেকে ফেরার পর প্রতিদিন গিয়ে মোনার কবরের পাশে বসে থাকতো। ওখানে থাকলে নিবিড় আরও ভেঙে পড়বে, তাই নিবিড়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আরাব ওখান থেকে নিয়ে এসেছে। এখানে আসার পর নিবিড় নিজের ফ্ল্যাটে থাকতে চেয়েছিল, কিন্তু ওখানে থাকলে নিবিড় একা একা আরও কষ্ট পাবে, তাই তাওহিদ জামান আর আরাব নিবিড়কে বুঝিয়ে নিজেদের বাড়িতে নিয়ে এসেছে। পরশু আরাবের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, কিন্তু পরিবারকে সময় দেওয়ার জন্য আরাব ছুটি নিয়েছে। বিকেলবেলা ছাদে এসেছে সবাই। আফসিন, আরাব, নিবিড়, সমৃদ্ধি সবাই মিলে নিবিড়ের সাথে কথা বলে ওর কষ্টটা কমানোর চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে নিবিড় এগিয়ে গেল ছাদের দক্ষিণ দিকটায়, যে জায়গাটায় সেদিন রাতে মোনা আর নিবিড় দাঁড়িয়েছিল। নিবিড় রেলিংয়ে হাত রেখে বলল, জানিস আরাব, সেদিন মোনাকে ঠিক এখানটায় দাঁড়িয়ে বলেছিল ও আমাকে বিয়ে করবে, সারা জীবন আমার পাশে থাকবে। কিন্তু বলতে বলতে নিবিড়ের গলা ধরে এলো। নিবিড় এখন আফসোস হচ্ছে, সেদিন যদি মোনার কথা মতো ড্রয়িং রুমে কথা বলতো তাহলে তো অন্তত মোনাকে এভাবে হারাতে হতো না। নিবিড়ের চোখের জল মুছে নিয়ে বলল, তারপর যখন মোনার চিৎকার দিয়ে পড়ে গেল, দেখি ওর কাঁধে রক্ত। অন্ধকারে দেখিনি কোন দিক থেকে গুলি করেছে। পরে ঠিক
সামনের বিল্ডিংয়ের ছাদ থেকে মানুষ পায়ের আওয়াজ শোনা গিয়েছিল। নিবিড় এগিয়ে গিয়ে আরাবের সামনে দাঁড়িয়ে বলল, আমি তোকে বলে রাখছি আরাব, আমার মোনাকে যে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে তাকে আমি নিজ হাতে খুন করব। আমি কিছুতেই ছাড়বো না তাকে। আরাব নিবিড়ের কাঁধে হাত রেখে বলল, সেই পৃথিবীতেও নেই এখন। সেদিনের রায়সার ঘটনা নিবিড়কে বলা হয়নি। নিবিড় বাদে বাকিরা সবাই জানে। নিবিড় অবাক হয়ে বলল। আরাব নিবিড়কে সেদিনের সমস্ত ঘটনা খুলে বলল। নিবিড় সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল। খানিকক্ষণ পর বলল, আরাব নিবিড়ের কাঁধে হাত রেখে বলল, যাই হোক, রাইসা তো শাস্তি পেয়েই গেছে। এখন আর আগের কথা ভেবে কি করবে বল? আফসিন এগিয়ে এসে বলল, আরাব, একটা কাজ করতে পারিস? ওই বিল্ডিং এর ছাদের সিসিটিভি ফুটেজটা নেওয়ার ব্যবস্থা কর। তাহলে তো বোঝা যাবে যে কে শুট করেছিল। আরাব মাথা নেড়ে বলল। দেখছি কি করা যায়। নিবিড়ের কিছু ভালো লাগছে না। সে মাথার চুল চেপে ধরে ছাদে বসে পড়ল। কিছুক্ষণ পর বলল, আমি আমার ফ্ল্যাটে যাব আরাব। আরাব নিবিড়ের পাশে বসে বলল, তুই এখানে থাকবে এখন থেকে, আমার বাড়িতেই থাকবে। ওখানে গেলে তোর আরও বেশি কষ্ট হবে নিবিড়, বোঝার চেষ্টা কর। আমি ওখানে থাকতে চাচ্ছি না এখন, কিছু জিনিস আনতে যাব। ঠিক আছে, আমিও যাবো তোর সাথে। সন্ধ্যার পর আরাব আর নিবিড় বেরুলো। নিবিড়ের ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ঢুকলো দুজনে। পুরো ঘরটা খালি। নিবিড় ধীরে ধীরে এগিয়ে গেল মোনার রুমের দিকে। দরজা খুলে লাইট জ্বালালো। মেয়েটার সমস্ত স্মৃতি এই ঘর জুড়ে। নিবিড় হাঁটতে হাঁটতে বেলকুনিতে গেল। পেছন পেছন আরাবও এলো। কত বিকেল, কত সন্ধ্যা দুজনে একসাথে গল্প করে কাটিয়েছে এখানে। সব কিছুই এখন স্মৃতি। নিবিড় একটা দীর্ঘশ্বাস ফেলল। বেলকুনি থেকে আবারও রুমে এলো। মোনার জামা কাপড়ের কিছু বিছানার ওপর পড়ে আছে। নিবিড় গিয়ে বিছানায় বসলো। চোখে পড়ল আকাশি রঙের একটা ওড়না। নিবিড়ের স্পষ্ট মনে আছে মোনাকে এই জামাটা সে গিফট করেছিল। জামার ওড়নাটা বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল নিবিড়। আরাব এগিয়ে এসে নিবিড়কে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না নিবিড়, কাটলে কেউ কি ফিরে পাবি? কাটলে শরীরটাই খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বি তুই। নিবিড় এখনো কাঁদছে। আরাব ফের বলল, আমি তো জানতাম আমার বন্ধুটা খুব স্ট্রং, সব কিছু সামলাতে জানে। তোর চোখে জল মানায় না নিবিড়। শত কষ্টের মাঝেও তোর নিজেকে স্বাভাবিক করতে হবে, মনোবল শক্ত করতে হবে, ভেঙে পড়লে চলবে না। নিবিড় চোখের জল মুছতে মুছতে বলল, পারছি না তো। এই এক সপ্তাহ মোনাকে ছাড়া কিভাবে কাটিয়েছি সেটা আমিই জানি। কষ্ট হচ্ছে আমার, কিছুতেই এই কষ্ট কমছে না আরাব। আরাব নিবিড়ের পিঠ চাপড়ে দিয়ে বলল, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি নিবিড়, কিন্তু তোকে পারতে হবে। কষ্ট হলেও ভাগ্যকে মেনে নিতে হবে। তোর জায়গায় থাকলে বোধহয় আমি পাগল হয়ে যেতাম। জানি তুই অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছিস। নিজেকে কখনো একা ভাবিস না নিবিড়। আমরা সবাই তোর পাশে আছে, সবাই সবসময় তোর সাথে আছে। তোকে এভাবে দেখতে আমাদের একদম ভাল লাগছে না রে। তোকে আমাদের জন্য হলেও আবার আগের মতো হতে হবে। আমরা আমাদের আগের হাসিখুশি নিবিড়টাকেই চাই। নিবিড় আরাবকে জড়িয়ে ধরে কেঁদে দিল। চোখের জল কিছুতেই বাদ মানছে না নিবিড়ের। আরাবের চোখেও জল চলে এলো। কিছুটা সময় দুই বন্ধু এই ফ্ল্যাটে কাটালো। নিবিড় মোনার কিছু জিনিসপত্র লাগেজে করে সাথে নিয়ে নিল। মোনার সাথে সারা জীবন থাকতে পারবে না তো কি হয়েছে, মোনার এই স্মৃতিগুলো নিয়েই না হয় সারাটা জীবন কাটিয়ে দেবে নিবিড়। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। অনন্যার গতকাল মেয়ে হয়েছে। বিপিএল শুরু হয়েছে কিছুদিন আগে। বর্তমানে বিপিএলের সিলেট পর্বের ম্যাচগুলো চলছে। সেজন্য সমৃদ্ধি আরবরা সবাই এখন সিলেটেই আছে। ঢাকা পর্বের ম্যাচগুলোর শেষ হওয়ার পর গত পরশুদিনই সিলেটে চলে আসে সমৃদ্ধিরা। নিবিড়ও অনেকগুলো মাস পর বাড়ি ফিরেছে। মোনা মারা যাওয়ার পর প্রথম কিছুদিন আরবদের বাড়ি ছিল নিবিড়। তারপর আবার নিজের ফ্ল্যাটেই চলে যায় সে। গত 3 মাস নিবিড় নিজের ফ্ল্যাটেই কাটিয়েছে। এতগুলো মাস অনেকটাই বদলে গেছে নিবিড়।
যেই নিবিড় আগে সব সময় আরাবের সাথে থাকতো, আরাবের ম্যাচ প্র্যাকটিস, জিম, এয়ারপোর্টে যাওয়া আসা সব কিছুতে পাশে থাকতো, সেই নিবিড় এখন নিজের মতো আলাদা থাকে। আরাব বললেও তেমন একটা আসে না। এই তো সেদিন বিপিএলের ঢাকার পর্বের ম্যাচের সময়ও আরাব বহুবার নিবিড়কে বলেছিল গ্যালারিতে এসে খেলা দেখার জন্য, যেন মনটা একটু ভালো হয়, কিন্তু নিবিড় যায়নি। নিবিড়ের এমন পরিবর্তনে আরাব, আফসিন, সমৃদ্ধি সবাই হতাশ। গত পরশু সিলেট আসার আগে আরাব আর সমৃদ্ধি দুজনে গিয়ে এক প্রকার ধরে বেঁধে নিবিড়কে সিলেট নিয়ে এসেছে। এই বছরেও আরাব চিটাগং কিংসের হয়েই খেলছে। সিলেট আসার আগ থেকে সমৃদ্ধি বলেছিল এবার সিলেট গেলে ওদের বাড়িতে থাকতে হবে আরাবকে। সমৃদ্ধির একটাই কথা, এতগুলো মাস হয়েছে ওদের বিয়ে হয়েছে, অথচ আরাব একদিনের জন্য ওদের বাড়িতে থাকেনি। সিলেট আসা হলেও এখানে থাকা হয়নি আরাবের, তাই এবার ওদের বাড়িতেই থাকতে হবে। দরকার পড়লে টিমের থেকে পারমিশন নিয়ে থাকবে। সমৃদ্ধির আবদারে আরাব টিমের কাছ থেকে পারমিশন নিয়েছে। গতকাল রাতে হসপিটালে অনন্যার মেয়ে হয়। জানুয়ারি মাস চলছে, এখন শীতকাল। এতগুলো মাস ধরে সমৃদ্ধি ছোট ছোট কিছু সোয়েটার বানিয়েছিল নিজ হাতে, সেগুলো নিয়ে গিয়েছিল হসপিটালে। সমৃদ্ধির কাণ্ড দেখে অনন্যা বেশ অবাক হয়। তার ছোট বোনটাও কত বড় হয়ে গেছে, নিজ হাতে কত কিছুই না বানিয়ে এনেছে। কাল রাতে হসপিটাল থেকে ফেরার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল সমৃদ্ধি। শরীরটা ভালো লাগছিল না। সকালবেলা ঘুম ভাঙতেই উঠে বসে সমৃদ্ধি। চারপাশে চোখ বুলিয়ে দেখে, বহুদিন পর নিজের রুমে থাকছে সে। কত শত স্মৃতি জড়ানো এই রুমটায় ঘিরে। বিয়ের আগের কথা মনে হতে লাগলো সমৃদ্ধির। গত বিপিএল এর সময় যখন ওর বাবা টিভি ভেঙেছিল, তখন এই রুমে লুকিয়ে লুকিয়ে খেলা দেখা হতো। এই রুম, বারান্দা, ছাদ ছিল ওর সবচেয়ে প্রিয় আর শান্তির জায়গা। পুরনো স্মৃতি মনে হতেই মুচকি হাসল সমৃদ্ধি। সমৃদ্ধির পাশ থেকে উঠে যাওয়াতে আরাবের ও ঘুম ভেঙে গেছে। উঠে বসে সমৃদ্ধিকে জড়িয়ে ধরল আরাব। কাঁধে মাথা রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলল, বসে বসে তো কি ভাবছো? আরাব এভাবে ঘুম থেকে উঠে আচমকা জড়িয়ে ধরাতে সমৃদ্ধি ভয় পেয়ে গেল। বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে বলল, আপনি কখন উঠলেন? ভয় পেয়ে গেছিলাম তো আমি। এখনই উঠলাম। ওহ, মিস্টার আশফিয়ান আরাবের এখন আমাদের বাড়িতেও ঘুম হয় ঠিকমতো? এর আগের বার যখন প্রথম এসেছিলেন তখন তো ঠিকমতো ঘুমাতেও পারেননি। সমৃদ্ধির কথা শুনে আরাব হাসল, বলল, সেটা প্রথমবার ছিল। এমনিতে তো তখন নিজের বাড়ি ছাড়া কোথাও কমফোর্টেবল ফিল করতাম না। যেখানে যেতাম সবসময় নিজের বালিশ নিয়ে যেতাম। ইভেন এখনও একই অবস্থা। অবশ্য তুমি পাশে থাকলে এখন সব জায়গায় আমি কমফোর্টেবল ফিল করি, কজ ইউ আর মাই কমফোর্ট জোন। সমৃদ্ধি হাসল। আরাবের থেকে নিজেকে সারিয়ে বিছানায় থেকে নামতে নামতে বলল, আরাব, বিছানা থেকে নামুন, ফ্রেশ হয়ে নিন, তারপর ছাদে যাব আমরা। এই ভোরের কুয়াশার মধ্যে? এর আগেই তো আপনাকে বলেছিলাম এটা আমার অভ্যাস। বিয়ের আগে সবসময় ছাদে যাওয়া হতো ভোরবেলা। বিয়ের পর তো আর ওই বাড়িতে তেমন একটা ছাদে যাওয়া হয় না। আর এই বাড়িতেও এসেছি অনেক দিন পর। যতদিন আছি ততদিন পুরনো অভ্যাসগুলোকে আগের মতো আবার উপভোগ করে নেই। ওকে। আরাব বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। সমৃদ্ধি বিছানা গুছিয়ে নেয়ার পর দুজনে ছাদের দিকে পা বাড়ালো। সকাল 6টা বাজে। চারপাশ কুয়াশায় ঢাকা। আর জানুয়ারি মাসে সিলেট অঞ্চলে এমনিতেও শীত একটু বেশিই পড়ে। আরাবের পরনের জ্যাকেট আর ট্রাউজার, সমৃদ্ধির গায়ে চাদর জড়িয়েছে, চুলগুলো কোমর অবধি ছেড়ে দেয়া। ছাদে এসেই সমৃদ্ধি পূর্ব দিকটায় দৌড়ে যায়। সেখানে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসে পড়ে। আরাব সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যেতে বলে, রেলিং উঠছে কেন? পড়ে যাবে তো তুমি। চুপ করুন তো আপনি, অভ্যাস আছে, কিচ্ছু হবে না আমার। আপনিও এসে আমার মতো প্রকৃতিকে ফিল করুন, দেখবেন ভালো লাগবে। আরাব আর কিছু বলল না, চুপচাপ এসে সমৃদ্ধির পাশে বসলো। সমৃদ্ধি এখনো ওভাবেই চোখ বন্ধ করে আছে। আরাব মুগ্ধ নয়নে সমৃদ্ধির দিকে তাকালো।
মেয়েটা আসলেই অন্যরকম। অন্যরকম এক মুগ্ধতা আছে মেয়েটার মাঝে, যা আরাবকে প্রতিনিয়ত মেয়েটার প্রতি আরও বেশি আসক্ত করেছে। ভোরবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে নিবিড়ের। আগে ঘুম থেকে উঠতে নিবিড়ের প্রচুর লেট হতো। অ্যালার্ম তো দূরে থাক, ডেকেও তাকে ওঠানো যেত না। সেই নিবিড় এখন অনেক পরিবর্তন। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়ে নিবিড়। বাইরের আলো ফোটার পর ঘর থেকে বেরোয় সে। হাঁটতে হাঁটতে ওদের পারিবারিক কবরস্থানটার কাছে চলে এলো নিবিড়। সেই যে মোনা মারা যাওয়ার 1 সপ্তাহ পর সিলেট থেকে ঢাকায় চলে গিয়েছিল, তারপর আর এতগুলো মাসেও আসা হয়নি। এখানে আসতে মন টানলেও ইচ্ছে করেই আসেনি নিবিড়। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে ঢাকায় পড়েছিল। হাঁটতে হাঁটতে ধীর পায়ে মোনার কবরটার দিকে এগিয়ে এলো নিবিড়। মোনার কবরের পাশে কিছু ছোট ছোট ফুল গাছ লাগানো। নিবিড় হাঁটু গেড়ে বসে পড়ল কবরের পাশে। কবরের মাটিতে হাত রেখে ধীরে ধীরে বলতে লাগলো, কেমন আছেন মোনা? ভালো আছেন তো? জানেন, আপনাকে ছাড়া থাকতে আমার একদম খুব কষ্ট হয়। 2 মাসে আমার জীবনটা একদম তোলপাড় করে দিয়ে গেলেন আপনি। আমার মনে ভালোবাসার সৃষ্টি করে দিয়ে ওপারে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আসেন, তাই না? এইটুকু বলে থামলো নিবিড়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেললো, বলল, এই পৃথিবীতে যতদিন আছি ততদিন আমি আপনাকেই ভালোবেসে যাব। আপনাকে ছেড়ে দ্বিতীয় কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তবে একটাই আফসোস রয়ে গেল জানেন, বিয়ে করে আপনার সাথে সুখে সংসার করা হলো না। স্বপ্ন দেখেছিলাম আপনাকে নিয়ে অনেক, কিন্তু কিছুই পূরণ হলো না। সমস্যা নেই, এই পৃথিবীতে আমরা এক হতে পারিনি তো কি হয়েছে, পরকালে নিশ্চয়ই আমরা এক হব। এইটুকু বলে থামলো নিবিড়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলতে বলতে নিবিড়ের গলাটা ধরে এলো। চোখের কোণে জল এসে জমলেও গড়িয়ে পড়ল না। এই কয়েক মাসে নিজের মনটাকে শক্ত করে নিয়েছে নিবিড়। প্রথম প্রথম মোনার জন্য প্রচুর কাঁদলেও ধীরে ধীরে নিজেকে শক্ত করেছে। কাজে কর্মে ব্যস্ত হয়ে সব কিছু ভুলে থাকার চেষ্টা করেছে। কিন্তু এত বড় একটা ধাক্কা কি চাইলেও ভোলা যায়? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই ফিরে তাকালো নিবিড়। নিলয় দাঁড়িয়ে আছে পাশে। নিবিড় অবাক হয়ে বলল, ভাইয়া তুমি এখানে? ভাবিকে হসপিটালে একা রেখে এসেছো? মা আসছে হসপিটালে, বাড়িতে এসেছিলাম ভোরে। নিলয় নিবিড়ের কাঁধে হাত রেখে বলল, সকাল সকাল চলে এসেছিস মোনার কাছে? কী করবো বলো, অনেকগুলো দিন তো দূরে ছিলাম, ইচ্ছে করে এখানে আসিনি। সব কিছু ভুলে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু ভুলে থাকতে পারিনি ভাইয়া। এতগুলো মাস পর যখন সিলেটে আসলামই তাই। নিলয় নিবিড়কে জড়িয়ে ধরে বলল। থাক, আর বলতে হবে না, বাড়ি চল এবার। নিবিড় নিলয়কে ছেড়ে দিয়ে আরও একবার কবরটার দিকে ফিরে তাকিয়ে ধরে আসা গলায় বলল, আমি আসছি মোনা, ভালো থাকবেন। বলেই উল্টো ঘুরে নিলয়ের সাথে বাড়ির দিকে হাঁটা ধরল। নিবিড়দের বাড়িতে ব্রেকফাস্ট টেবিলে নওশাদ চৌধুরী আর নিবিড় বসে আছে। নিলয় অনন্যার কাছে হসপিটালে গেছে। নিবিড়ের মা খাবার এনে কিচেন থেকে টেবিলে রাখছে। নিবিড়ের মনোযোগ ফোনের স্ক্রিনে। নওশাদ চৌধুরী হাতে কিছু মেয়েদের ফটো। সেগুলো নিয়েই ইতস্তত করতে করতে তিনি নিবিড়কে বললেন, নিবিড়, আমরা তোর জন্য পাত্রী দেখা শুরু করেছি। এই দেখ, এখানে কিছু মেয়ের ফটো আছে, তোর কাকে ভালো লাগে দেখ। তোর যাকে ভালো লাগবে আমরা তার সাথেই তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, কেমন? নওশাদ চৌধুরী কথাটা কানে যেতেই নিবিড়ের মেজাজ গরম হয়ে গেল। নওশাদ চৌধুরীর হাত থেকে ছবিগুলো নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে বলল, তোমাদের আর করার বলতে হবে না, আমি বিয়ে করব না। কোনো মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই এই পৃথিবীতে। আমি শুধু একজনকে ভালোবেসেছি, এখনও বাসি, আর সারা জীবন বাসবো। মোনা ব্যতীত কাউকে ভালোবাসা আর বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। নওশাদ চৌধুরী আগেই জানতেন নিবিড় হয়তো এবারেও একই রকম করবে। আর আগেও নিবিড়কে বিয়ের কথা বলার পর নিবিড় বাড়িতে চেঁচামেচি করেছিল। ওর একটাই কথা, ও আর কখনো বিয়ে করবে না। নওশাদ চৌধুরী চুপ করে গেলেন। নিবিড়ের মা খাবার সার্ভ করতে করতে বললেন, আর কতকাল মোনার জন্য নিজেকে কষ্ট দিবি বাবা? কতদিন একা একা থাকবি তুই?
মোনার জন্য কি তোর জীবনটা এভাবে থেমে থাকবে বল? একটা মরা মেয়ের জন্য তুই। মাকে থামিয়ে দিয়ে নিবিড় তিরিক্ষি মেজাজে বলল, মোনার সম্পর্কে আর একটা বাজে কথাও বলবে না তোমরা। মোনাকে সেদিন পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল, আর মোনার খুনিদের শাস্তিও দিয়েছি আমি। একটা কথা তোমরা সবাই শুনে রাখো, মোনা ব্যতীত কাউকে আমি কোনোদিন বিয়ে করছি না, অ্যান্ড ইটস মাই ফাইনাল ডিসিশন। নওশাদ চৌধুরী অবাক হয়ে বললেন, পরিকল্পিত খুন? শাস্তি দিয়েছিস? কি বলছিস তুই? একটু ক্লিয়ার করে বলতো। নিবিড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, রাইসা আরাবকে ভালোবাসতো। সমৃদ্ধি ভাবিকে মারার জন্য রাইসা এই পরিকল্পনা করেছিল। সেই দিন সাদে আমাকে আর মোনাকে ভাবি আর আরাব ভেবেছিল রাইসার লোকেরা। ভাবি মনে করে মোনাকে গুলি করে দিয়েছিল। ভেবেছিলাম রাইসাকে সবার আগে নিজের হাতে খুন করব, কিন্তু তার আগে রাশেদ আঙ্কেল রাইসাকে মেরে ফেলেছে। মেয়ের এত অন্যায় সহ্য করতে পারেনি আঙ্কেল। মেয়েকে মারার অপরাধে রাশেদ আঙ্কেলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। আর যে লোকটা মোনাকে গুলি করেছিল সেই লোকটাকে খুঁজে বের করে আমি মেরে ফেলেছি। আমার থেকেও বেশি মোনার থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তাকে মেরেছি আমি। নিবিড়ের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। ওনারা বুঝতে পেরেছেন নিবিড়কে আর কোনোদিন বিয়েতে রাজি করানো যাবে না। ওনাদের ছেলেটা যে মোনাকে কতটা ভালোবাসতো সেটা বেশ ভালোই বুঝতে পেরেছেন। আজ সন্ধ্যায় চিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ। সমৃদ্ধিদের বাড়ি থেকে টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করে আরাব। সকালের ব্রেকফাস্টের পরেই আরাব বেরিয়ে যায়। এখন বিকেলবেলা। সমৃদ্ধি আফসিন দুজনেই রেডি হচ্ছে গ্যালারিতে যাওয়ার জন্য। আফসিন একটা ব্ল্যাক কালারের টপস আর একটা জিন্স পরেছে। সেম ডিজাইনের হোয়াইট কালারের টপস জিন্স নিয়ে আফসিন সমৃদ্ধির দিকে এগিয়ে দিয়ে বলল, সমৃদ্ধি নাও, এটা পড়ো, দুজনে ম্যাচিং আজ বেরোবো। সমৃদ্ধির টপসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, এইটাই পরবো। এত শর্ট টপস? না না, এই শর্ট টপস আর জিন্স পরে আমি বেরোতে পারবো না। আমি 3 পিসেই কমফোর্টেবল আপু, প্লিজ কিছু মনে করো না। আফসিন বলল, তুমি এসব পড়ো না? না। তাহলে আরেকবার যে ড্রেসগুলো দিয়েছিলাম ওগুলো পরোনি? ওই ড্রেসগুলোর কথা মনে হতেই সমৃদ্ধি লজ্জা পেয়ে গেল। সমৃদ্ধি দ্রুত আলমারি থেকে একটা 3 পিস বের করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আপু আমি রেডি হয়ে আসছি। সমৃদ্ধির এমন বিহেভিয়ার এর ব্যাপারটা আফসিনের মাথার ওপর দিয়ে চলে গেল। আফসিন অবাক হয়ে সমৃদ্ধির যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, যাক বাবা, কি এমন বললাম, এভাবে চলে গেল কেন? সমৃদ্ধি নিজের রুমে এসে ব্লু কালারের 3 পিস পরে দ্রুত রেডি হয়ে নিল। কিছুক্ষণ পর পূর্ব ওদেরকে নিয়ে স্টেডিয়ামে যাবে, সঙ্গে নিবিড়ও যাবে। আরাব অনেক রিকোয়েস্ট করে নিবিড়কে রাজি করিয়েছে। সমৃদ্ধি আর আফসিন রেডি হতেই পূর্ব ওদেরকে নিয়ে বেরিয়ে গেল। স্টেডিয়ামের সামনে আসতেই নিবিড়ের সাথে ওদের দেখা হয়ে গেল। নিবিড়কে দেখেই আফসিন দৌড়ে এসে নিবিড়ের হাত ধরে স্টেডিয়ামের ভেতরে টেনে নিয়ে যেতে যেতে বলল, আজ আর চুপ করে থাকিস না ভাই, তুই এবার থেকে একদম হাসি খুশি থাকবি আগের মতো। আগে যেমন আরাব সেঞ্চুরি করলে খুশিতে লাফালাফি, আমাদের সবার সাথে হাসি খুশি থাকতি, এখনো তেমনই থাকবি, বুঝেছিস? এটা ভাবিস না যে তোর কষ্টটা আমরা বুঝি না, আমরা সবটাই বুঝি নিবিড়। মনার জন্য আমারও খারাপ লাগে, কিন্তু তোকে এভাবে মনমরা হয়ে থাকতে দেখে আমাদের ভালো লাগছে না। নিবিড় আর আফসিন অনেকটাই এগিয়ে গেছে। পূর্ব আর সমৃদ্ধি ধীরে ধীরে হাঁটছে। স্টেডিয়ামের ভেতরে ঢুকতে ঢুকতে পূর্ব বলল, তোর ড্রিম এতদিনে পূরণ হয়েছে কি বল? সমৃদ্ধি মুচকি হেসে বলল, তোর ড্রিম ছিল এই সিলেটের স্টেডিয়ামে আরবের বউ হিসেবে খেলা দেখতে যাওয়া। তোর মনে আছে গত বছর এই স্টেডিয়ামে চিটাগাং কিংসের ফার্স্ট ম্যাচের ঘটনাটা? সেদিন তুই বোরকা পরে এসেছিলি আমার আর বাবার ভয়ে। গ্যালারিতে তোকে দেখার পর আমার যা হাসি পাচ্ছিল সেদিন। পূর্বের কথা শুনে সমৃদ্ধি হাসলো, বলল,
মনে থাকবে না কেন? জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সেটা। প্রথমবার আরাবকে দেখেছিলাম সেদিন। ওই সময় তো বোরকা পরে মুখ ঢেকে পরিচয় লুকিয়ে আরাবের খেলা দেখতে এসেছিলি। আর এইবার সবাই তোকে সবাই তোকে আরাবের বউ হিসেবে চিনে। ইউ আর সো লাকি মাই চাইল্ড সিস্টার। সমৃদ্ধি হাসতে হাসতে পূর্বকে বলল। অ্যান্ড ইউ আর সো লাকি মাই ব্রাদার। ক্রিকেটার আশফিয়ান আরাবের সুন্দরী বোনকে বিয়ে করতে পেরেছ। আফসিন আপু আরাবের বোন বলে অনেক ছেলেরাই কিন্তু পছন্দ করত, সেই হিসেবে তুমিও তো লাকি। সমৃদ্ধির কথায় পূর্ব হাসলো। দুই ভাই বোন কথা বলতে বলতে নিজেদের সিটে গিয়ে বসে পড়ল ওরা। সবার পাশাপাশি সিট। প্রথমে সমৃদ্ধি বসেছে, পাশে পূর্ব, তারপর আফসিন আর সবশেষে নিবিড়। সমৃদ্ধির ফোনের স্ক্রিনে বারবার টাইম দেখছে আর উসখুস করছে। সমৃদ্ধির এমন অবস্থা দেখে পূর্ব বলল। এত অধৈর্য হোস না, আর 10 মিনিট আছে। একটু পরেই তোর আরাব আসবে টস করতে। ম্যাচ শুরু হওয়ার পর মন ভরে দেখে নিস ওকে। এখন একটু ধৈর্য ধরে চুপচাপ বস। পূর্বের কথা শুনে সমৃদ্ধি লজ্জা পেয়ে বলল। ভাইয়া। পূর্ব হাসতে হাসতেই বলল। কিছু ভুল বললাম নাকি? তুই ওকে দেখার জন্য যেভাবে ধৈর্যহারা হয়ে যাচ্ছিলি তাই তো বললাম। সমৃদ্ধি আর কথা বাড়ল না, চুপচাপ মাঠের দিকে তাকিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই আরাব আর সিলেটের ক্যাপ্টেন দুজনে টস করার জন্য চলে আসে। টসে জিতে আরাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এদিকে আফসিন অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে নিবিড়কে কিছুটা স্বাভাবিক করতে পেরেছে। আফসিন ননস্টপ বক বক করে যাচ্ছে নিবিড়ের সাথে, আর নিবিড়ও টুকটাক কথা বলছে। কিছুক্ষণের মাঝেই দুজন আম্পায়ার মাঠে প্রবেশ করলো। সিলেট স্ট্রাইকার্স টিমের প্লেয়াররা গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের ফিল্ডিং প্ল্যানিং করে নিচ্ছে। আর দেশ সেরা ওপেনার আশফিয়ান আরাব চিটাগাং কিংসের জার্সিতে ব্যাট হাতে মাঠে প্রবেশ করছে। আরাব গিয়ে ক্রিজের স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ালো এবং অপর ব্যাটসম্যান নন স্ট্রাইকিং প্রান্তে। কাউন্টডাউন শেষ হতেই বোলার দৌড় শুরু করলো। সিলেটের গ্যালারি কানায় কানায় পূর্ণ, এমনকি গ্যালারির আশেপাশে বিল্ডিং এর ছাদ থেকেও মানুষ খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে। ওভারের প্রথম বলটাই কাভার ড্রাইভ শট খেলল আরাব। বল গড়িয়ে মুহূর্তেই সীমানার বাইরে 4 রান। গ্যালারিতে চিটাগাং এর দর্শকের উল্লাস। পরবর্তী বল আবারও 4 রান। এভাবে আরাবের চিরচেনা নান্দনীয় শটগুলো উপভোগ করতে লাগলো দর্শকরা। খেলা এগিয়ে যেতে থাকলো। অষ্টম ওভারে পঞ্চম বলে 4 রানের মাধ্যমে আরাবের অর্ধশতক পূর্ণ হলো। আরাব ব্যাট উঁচিয়ে ধরল। অপর প্রান্তের ব্যাটসম্যানের সঙ্গে হাত মিলিয়ে আবারও গিয়ে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ালো। আরাবের সমস্ত ফ্যানরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। সমৃদ্ধির চোখে মুখেও খুশির ঝিলিক। গত বছরে আরাবের হাফ সেঞ্চুরির কথাটা মনে হতেই সমৃদ্ধি আনমনে হাসল। কি কাণ্ডটাই না ঘটিয়েছিল সেদিন। ইস, ভাবলেও এখন লজ্জা লাগে তার। ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরিয়ে সমৃদ্ধিদের দিকে ধরল। জায়ান্ট স্ক্রিনে তখন তাদেরকেই দেখা যাচ্ছে। সমৃদ্ধির দিকে চোখ পড়তেই আরাবেরও গত বছরের কথাটা মনে পড়ে গেল। মুচকি হেসে আরাব ব্যাটিং করতে প্রস্তুত হলো। দেখতে দেখতে 19তম ওভারের খেলা চলছে এখন। দলীয় রান 182, 5 উইকেট হারিয়ে আরাবের ব্যক্তিগত রান 91। সেঞ্চুরির অপেক্ষায় বসে আছে সমৃদ্ধি। বোলার বল করতে প্রস্তুত হতেই সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন বোলার এর কাছে এসে কিছু পরামর্শ দিল। বোলার বল করলো। বলের গতি দুর্দান্ত। আরাব ব্যাট বলে সজোরে হাঁকিয়েছে। বল আকাশে ভাসতে ভাসতে গিয়ে লং অন অঞ্চলে বাউন্ডারি লাইনে ফিল্ডারের হাতে ধরা পড়ল। আউট হয়ে গেল আরাব। সমৃদ্ধির মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল আরাব সেঞ্চুরি করতে পারবে, কিন্তু আউট যেহেতু হয়েই গেছে কিছু তো আর করার নেই। তবে যাই হোক, আরাব ভালো খেলেছে, এতেই সমৃদ্ধি খুশি। আরাবের অপর পাশের ব্যাটসম্যান আরাবের সাথে হাত মিলিয়ে বলল, গুড লাক ব্রো, তুই যা, বাকি ইনিংসটা আমি শেষ করে আসছি।
আরাব হেলমেট খুলে ব্যাট হাতে নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে দিকে চলে গেল। 20 ওভারের খেলা শেষে চিটাগং কিংসের দলীয় রান 193। ব্রেক টাইমের পর 194 রানের টার্গেট নেমেই প্রথম ওভারে 3 উইকেট হারিয়ে সিলেট স্ট্রাইকার্স। চিটাগং কিংসের বোলাররা দুর্দান্ত বল করেছে। 10 ওভার শেষ হতেই 83 রান 5 উইকেট হওয়ায় সিলেট স্ট্রাইকার্স 10 ওভার শেষ হতেই 83 রানে 5 উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের ফরেন একজন ব্যাটসম্যান দলের হাল ধরেছে। তিনি 45 রান এখন অবধি অপরাজিত আছেন। আরাব ফুল হাতা জার্সি পরে ফিল্ডিংয়ে নেমেছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং এর সময় দর্শকদের ডাকে হাত নেড়ে সাড়াও দিচ্ছে, আবার মাঝে মাঝে বোলারদের কাছে গিয়ে বিভিন্ন রকম টিপস দিয়ে আসছে। গত বছর চিটাগং কিংস টিমে আরাব ক্যাপ্টেন্সিতে মুগ্ধ হয়ে এবছরেও আরাবকে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়। 16তম ওভারে গিয়ে সেই ফরেনার ব্যাটসম্যান ও ব্যক্তিগত 93 রান করে আউট হয়ে যায়। সিলেট স্ট্রাইকার্সের দলীয় রান তখন 159। 8 উইকেট হারিয়ে দলের ভরসাযোগ্য ব্যাটসম্যান বলতে তখন আর কেউই নেই। 17তম ওভারে দ্বিতীয় বলে 163 রানে অল আউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। 30 রানে ম্যাচ জিতে যায় চিটাগং কিংস। সমৃদ্ধিরা সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের আবদার মেটাতে আরাব এগিয়ে যায় তাদের কাছে। ভক্তরা উচ্ছ্বাসে তার নাম ধরে ডাকতে থাকে। কেউ কেউ হাতে থাকা পতাকা নাড়িয়ে অভিনন্দন জানায়। আরাব হাত নেড়ে সাড়া দেয়। তখন অনেক দর্শক মোবাইল হাতে সেলফির আবদার করে। কেউ কেউ সামনে এগিয়ে এসে অটোগ্রাফ চায়। আরাবও হাসি মুখে সবার আবদার পূরণ করে। কারো খাতা, কারো ক্যাপ, আবার কারো জার্সিতে নিজের অটোগ্রাফ দেয়। ছোট ছোট বাচ্চারাও এগিয়ে আসে প্রিয় অধিনায়কের সাথে ছবি তুলতে। দর্শকের আবদার মেটানোর পর ড্রেসিং রুমে চলে যায় আরাব। স্টেডিয়ামের সকল কাজকর্ম শেষে বেরোতে বেরোতে প্রায় রাত 11:30 বেজে যায় আরাবদের। ম্যাচ শেষে ফোনে কথা হচ্ছিল সমৃদ্ধির সাথে। গেটের বাইরে আরাবদের জন্য ওয়েট করতে বলছিল ওদেরকে। আরাব স্টেডিয়াম থেকে বেরিয়ে আসতেই ওদের সবার সাথে দেখা হলো। নিবিড়কে দেখেই আরাব এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, তুই যে আজকে এসেছিস, খুব খুশি হয়েছি আমি। খুব ভালো লাগলো এতদিন পর তোকে গ্যালারিতে দেখে। আমার ফ্যানরাও বোধহয় এতদিন কনফিউজড হয়ে গিয়েছিল তোকে গ্যালারিতে না দেখতে পেয়ে। সবাই ভাবছিল ওই আরবের ফ্রেন্ড নিবিড়ের আবার কি হলো, সবসময় তো গ্যালারিতেই থাকে। আরাবের শেষ কথাগুলো বলার স্টাইলে নিবিড় হেসে ফেলল, বলল, তুই না হয় ক্রিকেটার, ম্যাচ ডেতে তুই থাকবি, এটাই স্বাভাবিক। আর আমি তোর ফ্রেন্ড, সবসময় তো গ্যালারিতে থাকতে পারবো না, তোর কোনো মানে আছে? আরাব নিবিড়কে ছেড়ে দিয়ে রাগী গলায় বলল, তোর এই বোরিং মার্কা কথাগুলো শুনতে আর ভালো লাগছে না আমার। ভেবেছিলাম গ্যালারিতে আসার পর তোর মনটা ভালো হবে, তুই আবার আগের মতো হবি, বাট। আরাব রেগে যাচ্ছে দেখে পূর্ব এগিয়ে এসে বলল, আরে আরাফ, এই রাস্তায় দাঁড়িয়ে তোমরা এখন রাগারাগি আর ঝগড়াঝাটি করবে? সবাই বাড়ি চলো, বাড়ি গিয়ে যত খুশি রাগারাগি করো। বলেই পূর্ব এসে নিবিড়ের হাত ধরে বলল, নিবিড়, তুইও আমাদের বাড়ি চল। একা একা সেই নিজের বাড়ি থেকে মন খারাপ করেই আছিস। আরাব রাগ করে গিয়ে গাড়িতে উঠে বসলো। একে একে সবাই উঠে বসতেই পূর্ব গাড়ি স্টার্ট দিল। সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে সমৃদ্ধি। বাড়ি ফেরার পরপরই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। গ্যালারির এত চিৎকার আওয়াজে মাথা ধরে গেছে ওর। শাওয়ার নেয় একটু হালকা লাগছে এখন। সমৃদ্ধিরা বাড়ি ফেরার পর আরাব ফ্রেশ হয়ে সবার সঙ্গে ডিনার করতে চলে যায়। সমৃদ্ধি শাওয়ার নিয়ে বেরিয়ে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমে আসতেই দেখলো আরাব ওর জন্য প্লেটে করে খাবার নিয়ে বসে আছে। আরাবকে দেখেই সমৃদ্ধ দ্রুত চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। ভালোভাবে চুলগুলো না শুকালে এখনই আরাব লঙ্কা কাণ্ড বাঁধাবে নয়তো।
চুল শুকিয়ে হেয়ার ড্রায়ারটা রেখে সমৃদ্ধি এসে আরাবের পাশে বিছানায় বসলো। আরাবের হাত থেকে খাবার প্লেটটা বেড সাইড টেবিলে রেখে বলল, আমার খিদে নেই আরাব, খাবো না আমি। খাবো না বললে তো চলবে না। পূর্ব ভাইয়া বলেছে তুমি দুপুরে খাবার খাওনি। খাবো না করে না খেয়ে থেকেই তুমি কিন্তু দিন দিন উইক হয়ে যাচ্ছ। আরাব প্লেট হাতে নিয়ে সমৃদ্ধির মুখের সামনে খাবার তুলে ধরতেই সমৃদ্ধি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আরাব, আমার খিদে নেই। আরাব মুখে কিছু বলল না, চোখ রাঙিয়ে সমৃদ্ধির দিকে তাকালো। আরাবের এমন চাহনি দেখে সমৃদ্ধির শুকনো ঢোক গিলে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? আরাব এবারও কিছু বলল না। সমৃদ্ধি হতাশ হয়ে বলল, আপনার রাগের সাথে আর পেরে উঠলাম না। ঠিক আছে, দিন খাবো আমি। আরাব সমৃদ্ধিকে খাইয়ে দিতে লাগলো। সমৃদ্ধি আর কিছু না বলে চুপচাপ আরাবের হাতে খাবারটা খেয়ে নিল। আরাব প্লেটটা পাশে রেখে একটা রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিল। সমৃদ্ধি ভালোভাবে রুমালটার দিকে তাকাতেই সেটা চিনে ফেলল। আরাবকে জিজ্ঞেস করলো, আমার দেয়া আপনাকে প্রথম গিফট এটা, তাই না? আরাব মুচকি হাসলো। সমৃদ্ধি বলল, এটা তো আপনাকে দিয়েছিলাম আমি, কিন্তু আপনি আমাকে। আমার মানেই তো তোমার সমৃদ্ধি। আমি আর তুমি কি আলাদা নাকি? না, সেটা বলিনি। তাহলে সমৃদ্ধি প্রসঙ্গ পাল্টে বলল, আমাকে প্রথম প্রথম পছন্দ না করলেও আমার দেয়া গিফটটা যত্ন সহকারে রেখেছিলেন তাহলে। তার মানে আশফিয়ান আরাবকে বিয়ের আগে মেয়েরা গিফট দিলে সেটা উনি সাদরে গ্রহণ করত। আরাব সমৃদ্ধির পাশ ঘেঁষে বসলো। সমৃদ্ধিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, হুম, সব মেয়ের না, শুধু তোমারটাই করেছে। ওই যে তোমার প্রতি প্রথম থেকে একটা অন্যরকম অনুভূতি ফিলিং কাজ করতো, সেজন্যই। সমৃদ্ধি অবাক হয়ে বলল, প্রথম থেকে ভালো লাগতো আমাকে? কই, আগে তো কখনো বলেননি। প্রথম প্রথম ভালো লাগতো ঠিকই, তবে এই ধরনের প্রেম, ভালো লাগা, ভালোবাসা এইসব থেকে নিজেকে দূরে রেখে ক্যারিয়ারের প্রতি ভালোভাবে ফোকাস করেছিলাম। তবে যত দূরে থাকার চেষ্টা করে থাকি না কেন, তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারি না। হাজারো মেয়েরা পছন্দ করতো আমায়। এত এত মেয়েদের ভিড়ে তোমার প্রতি অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। ইনস্টাগ্রামে তোমার কমেন্টে রিপ্লাইতে যেদিন দিয়েছিলাম, সেদিন তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকটা দেখে জীবনের প্রথম কারোর জন্য মনের মধ্যে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছিল। বাট আমি নিজেও তখন জানতাম না যে স্নিগ্ধ মায়াবী মেয়েটার প্রেমে পড়বো কোনোদিন। এই মেয়েটাই যে আমাকে তার প্রতি আসক্ত করবে, সেটা কখনো ভাবিনি আমি। ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে তোমাতে, ভীষণ। শেষ কথাগুলো সমৃদ্ধির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল আরাব। আরাবের এমন দৃষ্টি সমৃদ্ধি লজ্জায় চোখ নামিয়ে নিল। সমৃদ্ধিকে এভাবে লজ্জা পেতে দেখে আরাব মুচকি হাসল। সমৃদ্ধিকে ছেড়ে উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এলো। সমৃদ্ধি দ্রুত নিজের বালিশ নিয়ে পাশ ফিরে শুয়ে পড়েছে। আরাব সমৃদ্ধির গায়ের ওপর ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়ে সমৃদ্ধিকে নিজের কাছে টেনে আনলো। শীতের রাতে শাওয়ার নেয় সমৃদ্ধির পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। পিঠ, হাত, পা সব বরফের মতো জমে আছে। আরাব ভালোভাবে ব্ল্যাঙ্কেট দিয়ে সমৃদ্ধিকে মুড়িয়ে নিয়ে বলল, হাত পা তো একদম বরফ হয়ে গেছে তোমার। এই শীতের রাতে শাওয়ার নিতে কে বলেছে? গ্যালারি থেকে আসার পর প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মাথা ধরে গিয়েছিল আমার, তাই শাওয়ার নিয়েছি। ওকে, তাহলে এখন ঘুমাও, দেখবে ফ্রেশ লাগবে। সমৃদ্ধি আরাবকে ভালো করে জড়িয়ে ধরে চোখ বুজে নিল। আরাব সমৃদ্ধির চুলের মাঝে হাত বুলিয়ে দিতেই কিছুক্ষণের মাঝেই সমৃদ্ধি ঘুমিয়ে পড়ল। আরাব সমৃদ্ধির চুলের ভাঁজে চুমু খেলো। তারপর সমৃদ্ধির দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আমার দেখার সবচেয়ে স্নিগ্ধ রমণী তুমি, যার মাঝে আমি আসক্ত হয়ে পড়েছি, ভালোবেসে ফেলেছি নিজের সবটুকু দিয়ে, যাকে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করা অসম্ভব। আরাব আর সমৃদ্ধির এই দুষ্টু মিষ্টি ভালোবাসা নিয়ে দেখতে দেখতে আরও অনেকগুলো দিন কেটে গেল। আগামীকাল বিপিএল এর ফাইনাল ম্যাচ, চিটাগং কিংস বনাম খুলনা টাইগার্স। সিলেট পর্বের ম্যাচগুলো শেষে ওরা চিটাগাং যায়। আরাব সেখানে সমৃদ্ধিকে নিজের সাথে করেই নিয়ে যায়। চিটাগাং পর্বের ম্যাচগুলো শেষ করার পর আবার ঢাকায় ফিরে আসে ওরা। টিম হোটেলের ব্যালকনিতে বসে ফোনে আরাবের সাথে ভিডিও কলে কথা বলছে সমৃদ্ধি।
বিকেলের দিকে আরব টিমের সঙ্গে প্র্যাকটিসে গিয়েছে, সঙ্গে নিবিড়কেও নিয়ে গিয়েছে। এই কয়েকটা দিন নিবিড়কে জোর করে আরব নিজের সাথে সাথে রাখছে, আগের মতো স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। 1.5 ঘন্টা যাবৎ ব্যাটিং প্র্যাকটিস করার পর রেস্ট নিচ্ছে আরব। সমৃদ্ধি আরবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ফিরবেন কখন? ঘন্টাখানেকের মধ্যে। ও, সমৃদ্ধি অন্যমনস্ক হয়ে পড়ল। আরব চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, সমৃদ্ধি, এনি প্রবলেম? আমায় বলো। কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। চা, কফি কিছু খাবে? হলে ভালো হয়। ওকে, আমি ওয়েটারকে ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা, কল রাখছি তাহলে। কল কেটে দিল সমৃদ্ধি। আফসিন পূর্বরা এখন ঢাকায় আছে। আগামীকালকের ফাইনাল ম্যাচে তাওহিদ জামান, মরিয়ম রহমান, আফসিন পূর্ব সবাই গ্যালারিতে যাবে। সমৃদ্ধি ভীষণ ভালো লাগছে, কাল সবার সাথে দেখা হবে ভেবে। এভাবে একা একা হোটেলে পড়ে থাকতে ওর ভালো লাগে না। এদিকে আরবের জন্য কিছু বলতেও পারছে না। সমৃদ্ধি চেয়েছিল ঢাকায় আসার পর বাড়িতে ফিরে যেতে, কিন্তু আরব যেতে দেয়নি। কিছুক্ষণের মাঝেই একজন ওয়েটার এসে কফি আর কিছু স্ন্যাক্স দিয়ে যায়। সমৃদ্ধি সেগুলো নিয়ে বিছানায় গিয়ে বসে। টিভিতে মুভি অন করে দেখতে থাকে। ঘন্টা খানেকের মধ্যেই আরব ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে সমৃদ্ধির পাশে বসে বলল, মিস করছিল এতক্ষণ আমায়? সমৃদ্ধি রাগ করে মুখ ঘুরিয়ে নিল। আরব সমৃদ্ধিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, রাগটা বলছে আমার উপর? রাগের কারণটা শুনি। আপনি প্র্যাকটিসে চলে গেলে আমার একা একা ভালো লাগে না, আমি এজন্যই চেয়েছিলাম বাড়ি যেতে। আরব সমৃদ্ধির আরও কাছাকাছি এসে বলল, তোমার থেকে দূরে থাকতে পারবো না আমি। আই নিড ইউ এভরি ডে, এভরি মোমেন্ট। তোমার থেকে একদিনও দূরে থাকা পসিবল না সমৃদ্ধি, প্লিজ রেখে থেকো না। সমৃদ্ধি কিছু বলল না। আরব সমৃদ্ধির দু গালে হাত রেখে কপালে চুমু খেলো। আগামীকাল তো ম্যাচ শেষে বাড়িতে চলে যাব, আর তোমাকে একা একা থাকতে হবে না। এবার তো একটা কথা বলো। আরবের শেষ কথাটা অনুরোধের স্বরে বলল। আরব শেষের কথাটা অনুরোধের সুরে বলল। সমৃদ্ধি আর রেগে থাকতে পারল না, আরবকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, শুনুন না। বলো। কাল আপনারা জেতার পর আমি কিন্তু মাঠে যাব। আরব অবাক হয়ে বলল, আমরা জিতবো তোমাকে কে বলেছে? ম্যাচ হবে কাল সন্ধ্যায়, আর তুমি আজকে বলছো আমরা জিতবো? এত কনফিডেন্স? আমি জানি আপনারাই জিতবেন। যদি হেরে যাই? যেখানে আপনি আছেন সেখানে হারবার প্রশ্নই ওঠে না। ক্রিকেট এমন একটা খেলা, লাস্ট বল পর্যন্ত কে জিতবে বলা যায় না। যে কোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে। আর আমি থাকলে তো হবে না, আমি তো একা প্রতিদিন ম্যাচ জেতাই না। ম্যাচ জিততে হলে টিম ওয়ার্ক প্রয়োজন, আর ব্যাটিংয়ে নামলেও যে ভালো ব্যাটিং করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। সমৃদ্ধি আরবকে ছেড়ে দিয়ে বলল, ধুর, মনটাই খারাপ করে দিচ্ছেন আমার। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আর আমার মনও বলছে আপনারাই কাল জিতবেন। আচ্ছা, কালকে দেখা যাবে। এখন ডিনার করতে চলো। সমৃদ্ধি আর আরব ডিনার করতে চলে গেল। 8 ঘন্টা বাদে ডিনার সেরে রুমে এলো আরব সমৃদ্ধি। প্রতিদিনের মতো আরব সমৃদ্ধিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে চিটাগাং এবং সিলেটের সমর্থকরা ফাইনাল ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে। তারা দুই দলের নাম ধরে চেঁচিয়ে স্লোগান দিচ্ছে। একটু আগেই টস হয়েছে। টস সিলেট টাইগার্স জিতেছে, ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আরবের ফুল ফ্যামিলি এখন গ্যালারিতে। সমৃদ্ধি আজ একটা লাইট পার্পল কালার এর কুর্তি পরে এসেছে। চুলগুলো সুন্দর করে হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা, চোখে মুখে আনন্দের হাসি। কিছুক্ষণের মাঝেই মাঠে আম্পায়াররা প্রবেশ করলো, সঙ্গে সিলেটের দুজন ওপেনিং ব্যাটসম্যান। মাঠের বাউন্ডারি লাইনের ভেতরে দাঁড়িয়ে চিটাগং কিংসের সমস্ত প্লেয়াররা ফিল্ডিং প্ল্যান করে নিচ্ছে। আরব তাদের সবাইকে বিভিন্ন রকমের টিপস দিচ্ছে পুরো ফিল্ডিং প্ল্যানিং এর। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিল্ডিংয়ের জন্য মাঠে নেমে পড়ল। খেলা শুরু হওয়ার প্রথম 5 ওভারে বিনা উইকেটে 80 রান তুলে ফেলল সিলেট 2 ওপেনার। সিলেট স্ট্রাইকার্স শুরুটা ভালো করলেও চিটাগাং কিংসের টাইট ফিল্ডিং আর শক্ত বোলিংয়ের মাঝপথে কিছুটা চাপে পড়ে যায়।
পরবর্তীতে 20 ওভার সিলেট স্ট্রাইকার্স 7 উইকেট হারিয়ে 187 রান করতে সক্ষম হয়। ব্রেকের পর চিটাগাং কিংস 188 রানের টার্গেটে মাঠে নেমে পড়ে। আরাব আর অপর প্রান্তের ব্যাটসম্যান বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। পাওয়ার প্লে শেষে দলীয় রান 62। খেলা চলছে, একের পর এক চোখ ধাঁধানো শট খেলছে আরাব। বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ঝড়, মাঝে আরাবের ব্যাট যেন আগুন ঝরছে। 10তম ওভার শেষে চিটাগং কিংসের দলীয় রান 111। 2 উইকেট হারিয়ে আরাব ইতিমধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। গ্যালারিতে চিটাগাং কিংসের সমর্থকদের উল্লাস, সমৃদ্ধিরা গ্যালারিতে সবাই ভীষণ খুশি। খেলা এগিয়ে চলছে। 17তম ওভারে এসে চিটাগং কিংসের দলীয় রান 184। ম্যাচ জিততে তখন আর প্রয়োজন মাত্র 4 রান। আরাবের ব্যক্তিগত 96 রানে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে সবাই আরাবের সেঞ্চুরির অপেক্ষায় গ্যালারিতে উৎসুক হয়ে বসে আছে। ওভারের পরবর্তী বল হতেই আরাব সেই বলটা স্ট্রেট ড্রাইভ শট খেলল। বোলার 2 পায়ের মাঝখান দিয়ে বল গড়িয়ে গিয়ে সোজা সীমানার বাইরে 4 রান। ধারাভাষ্যকারে কণ্ঠে তখন উচ্চ স্বরে শোনা গেল, অ্যান্ড উইথ দ্যাট বাউন্ডারি দ্য চিটাগং কিংস হ্যাভ ডান ইট এগেইন, ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন। হোয়াট এ ফেনোমেনাল চেজ অ্যান্ড দিস ম্যান আশফিয়ান আরাব, হোয়াট এ সেঞ্চুরি, ওয়েল ডান। বল বাউন্ডারি ক্রস করতেই আরাব দৌড়ে এসে অপর পাশের ব্যাটসম্যানকে জড়িয়ে ধরল। চিটাগং কিংসের প্লেয়াররা প্যাভিলিয়ন থেকে দৌড়ে মাঠে ঢুকলো। পুরো গ্যালারি তখন দর্শকের উল্লাসে মুখরিত। সবাই আরাবের নাম ধরে চেঁচিয়ে যাচ্ছে, কেউ কেউ গ্যালারিতে নাচানাচি করছে। চিটাগং কিংসের প্লেয়াররা জয় উল্লাসে মেতে আছে। গ্যালারির চারপাশে আতশবাজি ফুটে উঠেছে। সমৃদ্ধিরা সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আফসিন সমৃদ্ধিকে জড়িয়ে ধরে বলল, আমি বলেছিলাম না সমৃদ্ধি, চিটাগাং কিংস এবারও জিতবে। উফ, আমার না যা আনন্দ হচ্ছে। এদিকে নিবিড়ও আজকে ভীষণ খুশি। আরাবের এই সাকসেসে নিজেকে খুশি দমাতে না পেরে সবার আগে ছুটে চলে যায় মাঠে। আরাবকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে থাকে, হোয়াট এ ইনিংস ম্যান, আর ইউ রিয়েলি গ্রেট প্লেয়ার, কংগ্রেচুলেশন আরাব। এতগুলো দিন পর নিবিড়কে আগের মতো উচ্ছ্বসিত আনন্দিত দেখে আরাবের ভীষণ ভালো লাগে। আরাব এক হাতে হেলমেট খুলতে খুলতে নিবিড়কে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস, তোকে এরকমভাবে অনেকদিন পর খুশিতে দেখে আমার ভীষণ ভালো লাগছে। প্রমিস কর এবার থেকে ঠিক এরকমই হাসিখুশি থাকবে। নিবিড় হাসতে হাসতে বলল, তোর আর আশফিনের মতো এরকম ফ্রেন্ড থাকলে হাসি খুশি না থেকে পারাসাই। তোরা দুইজন আমাকে যেভাবে সাপোর্ট করেছিস, আমার দুঃসময়ে পাশে থেকেছিস, তোদের মতো বন্ধু পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার রে। এর মধ্যেই সমৃদ্ধি, তাওহিদ জামান, মরিয়ম রহমান, আফসিন, পূর্ব সবাই মাঠে নেমে এলো। আরাব এগিয়ে গিয়ে বাবা মা সবাইকে জড়িয়ে ধরল। আফসিনও এসে আরাবকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ব্রাদার, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। অনেক অনেক খুশি হয়েছি রে। আরাব হেসে বলল। থ্যাঙ্কস সিস। সমৃদ্ধি সবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সবার সাথে কথা বলা শেষে আরাব এগিয়ে গেল সমৃদ্ধির কাছে। সমৃদ্ধি আরাবকে শক্ত করে জড়িয়ে ধরল, কিছু বলল না। আরাব সমৃদ্ধিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কি হলো, কিছু বলবে না? তোমার কনফিডেন্স লেভেল দেখে সত্যিই ভীষণ অবাক হয়েছে আমি। আমরা যে জিতবো এটা জোর দিয়ে বলেছিলে। কাল তো চেয়েছিলে জেতার পর মাঠে আসবে, তাহলে এখন কথা বলছো না যে? সমৃদ্ধি আরাবের বুক থেকে মাথা তুলল। চোখের পাপড়ি যুগল ভেজা সমৃদ্ধির। খুশিতে কেঁদে দিয়েছে সে। আরাব সমৃদ্ধির চোখের জল মুছে দিয়ে গালে হাত রেখে বলল, এই কাঁদছো কেন তুমি? সমৃদ্ধি কাপা কাপা গলায় বলল, আপনার এই সাকসেসের খুশিতে। আফসিন এগিয়ে এসে বলল, খুশিতে আর নিজেকে ধরে রাখতে পারছি না সমৃদ্ধি, কেঁদে দিয়েছি তাই। কে ঠিক বললাম তো সমৃদ্ধি?
আফসিনের কথা বলার স্টাইলে হেসে ফেলল দুজনে। কিছুক্ষণের মাঝে প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠান হয়। আজকের ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট অব দ্য ইয়ার প্লেয়ার হয় আরাব, সাথে সর্বোচ্চ রান স্কোর এবং টুর্নামেন্ট অব দ্য ফিল্ডারও হয় আরাব। তারপর আরাবের হাতেই চিটাগং কিংসের ট্রফি তুলে দেয়া হয়। ট্রফি নিয়ে চিটাগং কিংসের প্লেয়াররা মাঠের একপাশে আনন্দ করছে। সমৃদ্ধি ভীষণ খুশি লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে ওর। একে একে পরিবারের সবার সাথেই আরাব ট্রফি নিয়ে ছবি তুলল। চিটাগং কিংসের প্লেয়ারদের সাথে নিবিড়, আফসিন, পূর্ব ওরা কথা বলছে, ছবি তুলছে। সবার চোখের আড়ালে সমৃদ্ধিকে নিয়ে কিছুটা দূরে মাঠের এক প্রান্তে গিয়ে দাঁড়ালো আরাব। এক পাশ থেকে সমৃদ্ধিকে জড়িয়ে ধরে বলে, তো মিসেস আশফিয়ান আরব সবে এত এত কমপ্লিমেন্ট দিল, কংগ্রেচুলেশনস জানালো, শুধুমাত্র আপনি বাদে। কিছু বলবেন না আমাকে? সমৃদ্ধি মুচকি হেসে বলল, লাস্ট বলে আপনার যে স্ট্রেট ড্রাইভ শটটা ছিল, উফ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি একদম প্রেমে পড়ে গেছি শটটার, দারুণ ছিল। আর স্ট্রেট ড্রাইভ শটটা যে খেলেছিল তার? সমৃদ্ধি হালকা হেসে বলল, তার প্রেমে তো সেই 5 বছর আগেই পিছলে পড়ে গেছি, সেখান থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা আর আমার নেই। সমৃদ্ধির কথা শুনে আরাব হাসল, দু হাতে বাহুবন্ধনে শক্ত করে জড়িয়ে নিল সমৃদ্ধিকে। স্টেডিয়ামের আকাশ জুড়ে তখনও আতশবাজি ফুটছে। আতশবাজির আলোর ছটায় আলোকিত হয়ে আছে গোটা রাতের আকাশ। আর এই আলোকিত রাতের আকাশে যেন তাদের ভালোবাসার অনন্ত সাক্ষী হয়ে রইল। এই যে আভিরা মামুনি, তুমি এখনো জেগে আছো? ঘুম আসে না তোমার চোখে? আমার আভিরা মামুনির চোখে এখনো ঘুম নেই। রাত 2টো বাজে তো মা, এবার ঘুমিয়ে পড়ো। সমৃদ্ধির কথা শুনে আরাব হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, আমার মেয়েটা কিছু বোঝে? এমনভাবে বলছো যেন তুমি বললেও ঘুমিয়ে পড়বে। আরাব সমৃদ্ধির মেয়ে আভিরা, বয়স সবেমাত্র 3 মাস। মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সমৃদ্ধি। আরাবের কথা শুনে সমৃদ্ধির বেশ রাগ হলো, রেগে গিয়ে বলল, আপনি তো বেশ আরামেই আছেন, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছেন, আর আমি এই মেয়েকে সামলাতে সামলাতেই হাঁপিয়ে যাচ্ছি। বাবা মেয়ে দুজনের কেউই আমাকে শান্তি দেন না আপনারা। একটু তো মেয়েকে কোলে নিয়ে হাঁটতে পারেন নাকি? আরাব ফোন রেখে বিছানা থেকে নেমে এলো, সমৃদ্ধিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি বললে? শান্তি দিয়ে না তোমাকে? শান্তি যদি নাই দিতাম তাহলে 3 বছর আমার সাথে সংসার করছো কি করে? সমৃদ্ধি তেতে গিয়ে বলল, ছাড়ুন তো, গরম লাগছে আমার, মেয়েকে কোলে নিন। আরাব সমৃদ্ধির থেকে আভিরাকে কোলে নিয়ে বলল, দেখেছ, তোমার মাম্মামের এখন আমার স্পর্শ ভালো লাগে না। ছুলি নাকি আগ্নেয়গিরির সব লাভা ওনার গায়ে এসে পড়ে। আমার আর তোমার কপালটাই খারাপ, বুঝছো? সমৃদ্ধি মাত্রই এসি অন করে বিছানায় গিয়ে বসছিল। আরাবের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কী সব বলছেন এতটুকু মেয়েকে? আরাব মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতেই বলল, যা সত্যি সেটাই বললাম। সমৃদ্ধি বিরক্তিকর দৃষ্টি নিয়ে একবার আরাবের দিকে তাকিয়ে বিছানা গোছাতে লাগলো। বিছানা গোছানো শেষ হতেই আরাব আভিরাকে বিছানায় এনে শুইয়ে দিল। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আরাব উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় আসতে আসতে বলল, দেখেছ, বাবার কোল পেয়ে কেমন দ্রুত ঘুমিয়ে পড়েছে। সমৃদ্ধি বালিশ ঠিক করতে করতে বলল, ভালো তো, আমার কাছে যখন ঘুমায় না তখন আপনিই তো পারেন মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিতে। ঘুমাবে কি করে তোমার কোলে? তুমি তো মেয়েকে কোলে নিয়েই ননস্টপ বকবক শুরু করে দাও। বেচারা আফিরা মাম্মামের বাচালগিরির অত্যাচারে একটু শান্তিতে ঘুমোতেও পারে না। আপনি আমায় বাচাল বললেন? বললাম। সমৃদ্ধি রাগ করে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আরাব সমৃদ্ধির পাশে শুয়ে এক টানে ওকে নিজের বুকের ওপর নিয়ে এলো, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, ওদিকে ফিরে শুয়েছে কেন জানো না? তোমাকে বুকে জড়িয়ে না ধরলে আমি ঘুমোতে পারি না। সমৃদ্ধি হাত পা ছোড়াছুড়ি করছে আর বলছে, ছাড়ুন তো, মেয়ের ঘুম ভেঙে গেলে খবর আছে আপনার, আমায় একটু ঘুমাতে দিন। আরাব ছাড়ল না, আরও শক্তপোক্ত ভাবে নিজের সাথে জড়িয়ে নিল সমৃদ্ধিকে। কপালে চুমু খেয়ে বলল, নড়াচড়া বন্ধ করে আমার বুকে মাথা রেখে শান্ত হয়ে ঘুমাও।
আর আমাকেও ঘুমাতে দাও। সমৃদ্ধি আরাবকে ঠেলতে ঠেলতে বলল, গরম লাগছে আমার, ছাড়ুন। দম বন্ধ হয়েই মরে যাব আমি। আরাব হাতের বাঁধন আলগা করে নিল, সমৃদ্ধিকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল। স্টপ মুভিং সমৃদ্ধি, ঘুমাও। সমৃদ্ধি আর কিছু বলল না, চুপচাপ আরাবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা আভিরা ঘুম ভেঙে কান্না করছে। সমৃদ্ধি দ্রুত উঠে বসে মেয়েকে কোলে নিল। সমৃদ্ধি উঠে যেতেই আরাব বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পাশ ফিরে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল। বউ বাচ্চা দুজনে কেউই একটু শান্তিতে ঘুমোতে দেয় না। আরাবের কথা শুনে সমৃদ্ধির ভীষণ হাসি পেল। মেয়ের ঘুম ভেঙে যাওয়ায় ওকে নিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। প্রকৃতি জুড়ে শীতল বাতাস বইছে, হয়তো বৃষ্টি নামতে পারে। সমৃদ্ধি কিছুক্ষণ মেয়েকে নিয়ে ব্যালকনিতে সময় কাটিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে তাওহিদ জামান সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। মরিয়ম রহমান কিচেন থেকে চা নিয়ে আসতেই সমৃদ্ধিকে দেখেই বলল। উঠে গেছে অভিরা। হুম। চা বানিয়েছি সমৃদ্ধি, এখনো তোকে ডাকতে যাচ্ছিলাম। অভিরাকে আমার কোলে দিয়ে তুই চা খেয়ে নে, পরে খাবো, তোরা খেয়ে নে। সমৃদ্ধি মুচকি হেসে মরিয়ম রহমানের কোলে মেয়েকে দিয়ে টেবিলে গিয়ে বসলো। মরিয়ম রহমান আর সমৃদ্ধির সম্পর্কটা একদম মা মেয়ের মতো। এই 3 বছরে এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভীষণ কাছের হয়ে গেছে সে। মরিয়ম রহমান আর তাওহিদ জামান এখন ওকে তুই করেই ডাকে। কিছুক্ষণের মধ্যেই আরাব ও নেমে এলো ডাইনিংয়ে। বাড়িতে 2জন মেড সার্ভেন্ট রাখা হয়েছে, ওরা এখন সব কাজ করে। ওরা এনে ব্রেকফাস্ট টেবিলে রাখলো। আরাব এসে সমৃদ্ধির পাশের চেয়ারে বসে পড়ল। আরাবের চোখে মুখে ঘুম ঘুম ভাব স্পষ্ট। আরাবকে দেখেই সমৃদ্ধি হেসে ফেলল। সমৃদ্ধিকে হাসতে দেখে আরাব বলল। হাসি তো পাবেই তোমার, মা মেয়ে মিলে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ। সমৃদ্ধি ঠোঁট চেপে হেসে বলল। আপনাকে ঘুমাতে নিষেধ করেছে কে? তাওহিদ জামান এসে ডাইনিং টেবিলে বসলেন। আরাব আর কিছু বলল না। তাওহিদ জামান খেতে খেতেই বললেন। আমার মর্নিং আর গুড দুটো ওয়ার্ড এখন একে অপরের শত্রু হয়ে গেছে। সারা রাত শান্তিতে না ঘুমিয়ে প্রতিটা মর্নিং এখন আমার ব্যাড হয়। মনে মনে বিরক্ত হয়ে এসব ভাবলেও মুখে জবাব দিল। গুড মর্নিং বাবা, আমি কোথায়? ব্রেকফাস্ট করবে না? মরিয়ম রহমান আভিরাকে কোলে নিয়ে ডাইনিংয়ে আসতে আসতে বললেন। ব্রেকফাস্ট সেরে আরাব জিমে চলে গেল। নিবিড়ও এসেছে, তবে আরও আধা ঘন্টা আগে। 1 কাপ কফি নিয়ে আরাবের পাশে এসে বসলো। আরাব বলল। প্যাকিং কত দূর এগোলো? কাল ভোরে যাচ্ছিস তো আমার সাথে? নিবিড় হাসলো, কফি মগে চুমুক দিয়ে বলল। একটা লাগেজ অলওয়েজ প্যাকিং করে রাখতে হয় তোর জন্য। ভাবির প্রেগনেন্সির পর থেকে তো আমার আর ছুটি নেই। না যেতে চাইলেও আমাকে আর আঙ্কেলকে টেনে হিসড়ে নিয়ে যাস তুই। নিবিড়ের কথা শুনে আরাব হেসে ফেলল। পরশুদিন আরাবদের চিটাগং স্টেডিয়ামের ম্যাচ আছে, পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ। কাল ভোরে রওনা দিবে ওরা। নিবিড় এখনও ওর আগের ফ্ল্যাটেই আছে। বাড়িতেও সেরকমভাবে যাওয়া হয় না, বছর 1-2 বার হয়তো যায়। মোনার কবরের মাটি ছুঁয়ে দিয়ে আসে। মোনার স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে আছে সে। আরাব আফসিনরা অনেক বুঝিয়েছিল নতুন করে সবটা আবার শুরু করতে, কিন্তু নিবিড়ের একটাই কথা। তোরা 2জন কখনো পারবি পূর্ব আর সমৃদ্ধি ব্যতীত অন্য কাউকে নিজের মনে জায়গা দিতে? আরাব আফসিন কিছু বলতে পারেনি। নিবিড় সেদিন ফের বলেছিল। পারবি না তো? বুঝতে পেরেছিস তাহলে আমার ব্যাপারটা। এই হৃদয়ে মোনা ব্যতীত কাউকে জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই নিয়ে কখনো কিছু বলিস না। এরপর থেকে অবশ্য আরাব আফসিন আর কিছু বলেনি নিবিড়কে। নিবিড় নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। সব কিছু একপাশে রেখে সবার সাথে আগের মতোই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বছরের ছোট্ট ছেলে রোশানের পেছন পেছন খাবার নিয়ে দৌড়তে দৌড়তে মেজাজ চরম বিগড়ে গেছে আফসিনের। খাবারের প্লেটটা সশব্দে টেবিলে রেখে চেয়ার টেনে বসে পড়ল সে। ফাতেমা রহমান রুশানকে কোলে তুলে এনে ড্রয়িং রুমে সোফায় বসে বলল। বাচ্চা সামলাতে একটু তো কষ্ট হবেই,
খেতে চাইবে না, দুষ্টুমি করবে, এগুলো তো স্বাভাবিক বিষয়। এত অল্পতেই হাল ছেড়ে দিয়ে রাগ করলে কি হয়? বলতে বলতে উনি রুশানকে নিজের পাশে সোফায় বসান, খাবারের প্লেট এনে নানান রকম গল্প করতে করতে রুশানকে খাবার খাওয়ান। খাওয়া শেষে উনি নিজের রুমে রুশানকে নিয়ে যান, গল্প বলতে বলতে ঘুম পাড়ান ওকে। রুশান আফসিনের কাছ থেকেও ফাতেমা রহমানের কাছেই বেশি থাকে। উনি রুশানকে সময় দেন, নানা রকম গল্প করেন, তাই ওনাকে বেশি পছন্দ করে ছেলেটা। আফসিন রুমে এসে নিজের কিছু পেন্ডিং কাজ কমপ্লিট করে অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ফাইল নিবিড়ের কাছে, সেগুলো নেয়ার জন্য নিবিড়কে কল দেয়। নিবিড়ের ফোন সুইচ অফ থাকায় আরাফকে কল দেয়। আরাফের ফোনও বিজি দেখাচ্ছে। মাথাটা গরম হয়ে গেল আফসিনের। সঙ্গে সঙ্গে সমৃদ্ধিকে কল করলো। আবিরা মাত্রই ঘুমিয়েছিল, ওকে বিছানায় শুইয়ে দিয়ে ফোন নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে সমৃদ্ধি। কল রিসিভ করতেই ওপাশ থেকে আফসিনের রাগী কণ্ঠস্বর শোনা গেল। আরাফ কোথায়? ফোন রিসিভ করছে না কেন? ওই নিবিড়টাকেও কল দিয়েছিলাম, একজনও কল রিসিভ করছে না। এরা পেয়েছেটা কি আমাকে? বিয়ে হয়ে গেছে বলে আমাকে এখন আর পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করে না। ইচ্ছে করে ঢাকায় এসে ওদের মাথা ফাটিয়ে দেয়। দুটোই বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। সমৃদ্ধি, তোমাকে বলে রাখছি, আরাফকে বলে দিও আধা ঘন্টার মধ্যে আমাকে কল ব্যাক করতে, আর না হলে ঢাকায় এসে সত্যি এদের মাথা ফাটাবো বলে দিলাম। বলেই খট করে লাইন কেটে দিল। সমৃদ্ধি কান থেকে ফোন সরিয়ে হেসে দিল। এদের ভাই বোন দুজনের স্বভাব একই রকম, রাগও একদম নাকের ডগায়। সমৃদ্ধি আরাবকে ডায়াল করবে এমন সময় আরাব এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে কল দিচ্ছিলে কেন? মিস করছিলে নাকি? মিস না, আপনার বোন কল দিয়ে আপনার আর নিবিড় ভাইয়ার রাগ আমার ওপর ঝাড়ছিল। বলেছে আধ ঘন্টার মধ্যে কল ব্যাক না করলে ঢাকা এসে আপনাদের দুই বন্ধুর মাথা ফাটাবে। সমৃদ্ধির কথা শুনে আরাব হেসে দিল। হাসতে হাসতেই আফসিনের নাম্বারে ডায়াল করতে করতে বলল, আফসিন এসব সবসময় বলে, কাজের কাজ কিছুই পারে না। পরদিন ভোরবেলা আরাব নিবিড় চলে যায় চট্টগ্রামে। 3 ম্যাচের টি-20 সিরিজ শেষ করে আজ বাড়ি ফিরবে আরাব। মেয়েকে কোলে নিয়ে হাঁটছিল সমৃদ্ধি। ফোনের রিংটোন বেজে উঠতেই বেড সাইড টেবিল থেকে ফোন তুলল। স্ক্রিনে জল করে ভাসছে, আশফিয়ান আরাব ইজ কলিং। আরাবের নাম দেখে মুচকি হেসে কল রিসিভ করলো সমৃদ্ধি। সালাম দিয়ে বলল, জি বলুন। কি করছো মা মেয়ে? আবিরাকে কোলে নিয়ে হাঁটছি, আপনি কি করছেন? চিটাগং এয়ারপোর্টে বসে বসে বউ বাচ্চার কাছে আসার সময় গুনছে। তোমাকে ছাড়া থাকতে একটু ভালো লাগে না। সমৃদ্ধি মুচকি হেসে বলল, কখন ফিরছেন? একটু পরে ফ্লাইট। আচ্ছা, সাবধানে আসবেন, বাই। বাই। ঘন্টা দুয়েকের মধ্যেই আরাব বাড়ি এসে পৌঁছালো। নিবিড়ও এসেছে সঙ্গে। রাত 9টা বাজে এখন। সমৃদ্ধি আবিরাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে এসেছে। ঘন্টা দুয়েকের মধ্যেই আরাব বাড়িতে এসে পৌঁছালো। নিবিড়ও এসেছে সঙ্গে। রাত 9টা বাজে এখন। সমৃদ্ধি আবিরাকে কোলে নিয়েই ডাইনিং রুমে এসেছে। ঘন্টা দুয়েকের মধ্যে আরাব বাড়ি এসে পৌঁছালো। নিবিড়ও এসেছে সঙ্গে। রাত 9টা বাজে এখন। সমৃদ্ধি আবিরাকে কোলে নিয়েই ডাইনিংয়ে এসেছে। আরাব নিবিড় ওরা দুজনে ফ্রেশ হয়ে ডিনার করতে এসেছে। তাওহিদ জামান বিজনেসের কাজে দেশের বাইরে গেছেন। উনি ছাড়া সবাই আছেন ডাইনিংয়ে। সার্ভেন্ট দুজন মিলে খাবার সার্ভ করে দিচ্ছে। রাতের খাবার শেষ করে মেয়েকে নিয়ে রুমে চলে এলো সমৃদ্ধি। আরাব আর নিবিড় ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে পেছন ঘুরতেই আরাবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। আরাব সমৃদ্ধির বাহু ধরে টেনে সোজা করে দাঁড় করায়। সমৃদ্ধি অবাক হয়ে বলে, আপনি আর নিবিড় ভাইয়া না ড্রয়িং রুমে কথা বলছিলেন? রুমে কখন এলেন? এখনই এলাম, রাত 11টা বাজে। এখনই রুমে বউ রেখে বন্ধুর সাথে আড্ডা দিব? সমৃদ্ধি কিছু বলল না। বিছানা থেকে নেমে লাইট অফ করতে গেলে আরাব এগিয়ে গিয়ে ওকে কোলে তুলে নেয়। সমৃদ্ধিকে কোলে নিয়েই বেলকুনিতে যায়। বেতের সোফায় সমৃদ্ধিকে বসিয়ে নিজেও বসে। সমৃদ্ধি রুমের দিকে উকি দিয়ে বলল, আবিরা রুমে একা, ঘুম ভেঙে আমাকে না দেখলে তো কান্না করবে। কান্না করলে ওকেও নিয়ে আসবো।
সমৃদ্ধির কণ্ঠে বিরক্তির রেশ টেনে বলল, আমায় এখানে নিয়ে এসেছেন কেন বলুন তো? ঘুমাবেন না আপনি? সমৃদ্ধি কণ্ঠে বিরক্তির রেশ টেনে বলল, সবসময় তো এখন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকা। ইদানিং তো মনে হয় তুমি আমাকে আর ভালোই বাসো না। 3 বছরের পুরনো হয়ে গেছে আমি, তাই তো? সমৃদ্ধির কথা শুনে আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কী সব বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরাব অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরাবের এমন ব্যবহারে সমৃদ্ধির মনটা কেন যেন খারাপ হয়ে গেল। সমৃদ্ধি আরাবের কাছাকাছি গিয়ে বসলো, আচমকাই জড়িয়ে ধরল আরাবকে। সমৃদ্ধির কাণ্ডে আরাব ঠোঁট চেপে হাসলো। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। আরাবের বুক থেকে মাথা তুলে সমৃদ্ধি আরাবের চোখের দিকে তাকিয়ে বলল, এই চিনেন আপনি আমাকে? আমি আপনাকে ভালোবাসি না এখন আর। এও সম্ভব কোনো দিন? আরাব কিছু বলল না। সমৃদ্ধির কেন যেন কান্না পাচ্ছে, চোখের কোণে জল চিকচিক করছে। পলক ফেলতেই গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আরাব ব্যস্ত ভঙ্গিতে সমৃদ্ধির চোখের জল মুছে দিয়ে বলল, আরে কাঁদছো কেন? আমি তো জাস্ট তোমার সাথে একটু মজা করছিলাম। তুমি সিরিয়াসলি নিয়ে নিলে? সমৃদ্ধি অভিমানী কণ্ঠে বলল, আপনি বুঝেন না আপনাকে কতটা ভালোবাসি আমি? আপনাকে নিজের করে পাওয়ার জন্য আমি কি কি সিচুয়েশন ফেস করেছি, আপনার প্রতি যে কতটা আসক্ত আমি সেটা জানেন না। আরাব বলল। রিল্যাক্স, সব জানি আমি। সমৃদ্ধি ফের বলতে লাগলো, আপনার প্রতি আসক্তি আমার 1-2 দিনের নয়, 7-7টা বছর ধরে আপনাকে ভালোবাসি আমি। আমার জীবনের প্রথম ভালোবাসা আপনি। 7 বছর আগে আপুর ফোনে প্রথম আপনাকে দেখেছিলাম, তখনই আপনার উপর আসক্ত হয়ে গেছিলাম আমি। আরাব সমৃদ্ধির কপালে চুমু খেয়ে বলল, সব বুঝলাম। আমি জানি আমার সমৃদ্ধি আমায় কতটা ভালোবাসে। তো ম্যাডাম, আজ অন্তত সেই স্টোরিটা একটু শেয়ার করুন আপনার বরের সাথে। সমৃদ্ধি আরাবের কথার ধরনে হেসে ফেলল। ঠোঁটে হাসি রেখেই বলা শুরু করলো, দিনটা ছিল 8ই মে। আপু ফোনে ইনস্টাগ্রাম স্ক্রল করছিল, আমি আপুর সাথেই শুয়েছিলাম। হঠাৎ একটা পিক চোখে পড়ে আপনার আর নিবিড় ভাইয়ার। আমি সেই পিকটায় ক্লিক করতেই ওপেন হয় পিকটা। আপনাকে দেখার পর আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আপনার সেই হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ। আইডির নামটা রেখেছিলাম, পরে নিজের ফোনে আপনার আইডিটা সার্চ করি। তখন আপনার ইনস্টাগ্রাম বায়োতে প্রফেশনাল ক্রিকেটার লেখাটা দেখার পর জানতে পারি আপনি ক্রিকেটার। তারপর থেকেই আমার ক্রিকেট দেখা শুরু। আপনার সাথে সাথে আপনার প্রফেশনকেও ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি। আপনি আর ক্রিকেট দুটোর প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি। আরাব হাসলো, বলল, তাহলে ইনস্টাগ্রাম ইউজ করাটা সার্থক আমার, কি বলো? সেদিন পিকটা যদি পোস্ট না করতাম তাহলে কি তোমার মতো এত সুন্দর দুষ্টু মিষ্টি একটা বউ পেতাম? আরাবের কথা শুনে সমৃদ্ধি হেসে ফেলল, বলল, এবার বুঝেছেন তো কতগুলো বছর ধরে ভালোবাসি আপনাকে? 7 বছর আগে যেমন ভালোবাসতাম এখনও তেমনি বাসি, আর সারা জীবনও এমনি ভালোবেসে যাব, কারণ আমি শুধু আপনাতেই। পুরো কথা সম্পূর্ণ করতে দিল না আরাব। সমৃদ্ধিকে থামিয়ে দিয়ে বলল, আসক্ত, তাই তো? আরাবের বলার ধরন দেখে সমৃদ্ধি হেসে ফেলল। আরাবকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাথা রাখল। আরাব ও 2 হাতে আগলে নিল তার প্রিয়তমাকে।